সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, একটি হার্টবিটও মিস করা যাবে না, এই থিমটি ছিল এবার আমাদের ওয়ার্ল্ড হার্ট ডের থিম। তো এই যে কথাটি যে একটি স্পন্দন আমরা মিস করব না, কিন্তু আসলে কি আমরা এরকম অনেকে আছে কিনা, বা আমরা এখানে যারা আছি তাদের মধ্যে অনেকে আছে কিনা যে তারা হয়তোবা হার্টবিট মিস করছেন অথবা আমরা জানিই না। তো এই জায়গাটিতে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো অনেক দূর এগিয়ে গিয়েছে এবং যেগুলো কান্ট্রি ডেভেলপড তারাও অনেক দূর এগিয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা এখনও বলি যে অনেকে হয়তো বা এতটাই হাই ব্লাড প্রেশার অথবা উচ্চ রক্তচাপ নিয়ে আছেন, কিন্তু কখনো ব্লাড প্রেশারটা টেস্টই করে নেই যে আসলে তার প্রেশারটা কতটুকু, বা সেই অনুযায়ী কখনো আসলে ডক্টরের কাছেই যান নেই যে আসলে আমার প্রেশারটা কতটুকু দেখে আমি সে ওষুধটা নিব। অ্যাওয়ারনেস এবং সচেতনতা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলবো সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে অ্যালার্মিং, এবং যেখানে আসলে চ্যালেঞ্জেস থাকে অপরচুনিটিও সেখানেই থাকে। তো সেই প্রেক্ষাপট থেকে আমরা চেষ্টা করেছি আমাদের আজকের অনুষ্ঠানটাকে সাজাতে, যে আমরা যে এই যে হার্ট বিট মিস করা যাবে না এবং করলে পরে কী অসুবিধা হয়, এবং সেই সাথে ডায়াবেটিস যাদের আছে তাদেরও যে হার্টের সমস্যা হচ্ছে সেটা নিয়েও যে আমরা একদম উদাসীন থাকি এবং অনেক পরে গিয়ে আমরা বুঝতে পারি যে আসলে তার শেষ সময় চলে এসছে। তো এই জায়গাগুলো থেকে আমাদের কখন সচেতনতা আনতে হবে এবং কোন সময়টাতে আসলে ডক্টরের কাছে যেতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। আজকের বিষয়টিকে আমরা সাজিয়েছি ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধে করণীয় এবং চিকিৎসা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে দুজন গেস্ট আজকে আছেন, অত্যন্ত সুনামধন্য এবং প্রথিতযশা ডক্টর মোহাম্মদ এজাজ বারী চৌধুরী, বিভাগীয় প্রধান ডায়াবেটিস সেন্টার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড, এবং সেই সাথে আছেন অধ্যাপক ডাক্তার এ কে মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে ডায়াবেটিস বা হাইপার টেনশন বা আপনার যে কোনো ধরনের যে কোনো প্রশ্নের জন্য আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে কথা বলতে পারেন, এবং ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, স্যারদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। স্যার, আমি এজাজ বারী স্যারের কাছে শুরুতে আসতে চাচ্ছি। এবার একটা ওয়ার্ল্ড হার্ট ডে ছিল, এবং ওয়ার্ল্ড হার্ট ডেতে প্রত্যেকবার এক একটা প্রতিপাদ্য বিষয় থাকে যে এই বিষয়টাকে ফোকাস করা হবে এবং এই অনুযায়ী নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা করা হবে। যেহেতু স্যার ডায়াবেটিস নিয়ে কাজ করছেন, আমি ওই জায়গা থেকে শুরুতে আসি যে ডায়াবেটিসের একজন রোগী যখন দেখে যে তার রক্তে চিনির পরিমাণ বেড়ে গিয়েছে বা সে বুঝতে পারে, ডক্টরের কাছে যায়, ওষুধ নেয় এবং লম্বা সময় ধরে ওষুধ খেয়ে যায়, আবার যে ডাক্তারের কাছে আসবে সেই জিনিসটা করে না। তো এরকম কি স্যার কখনো পেয়েছেন যে যখন তিনি এসেছেন তার হার্টের সমস্যাটা এই ডায়াবেটিস থেকে হয়েছে, এরকম পেশেন্ট কি আপনার কাছে আসে কিনা? জি, অবশ্যই এরকম পেশেন্ট বলতে গেলে খুব বেশি আসে, এবং আমরা যখন প্রথমে হিস্ট্রি নিই যে আপনার কি কি সমস্যা আছে, অনেকে বলে যে আমার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এই সমস্যা সেই সমস্যা, তখন যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার ডায়াবেটিস কতদিন আগে ধরা পড়ছে আর প্রেশার কতদিন আগে ধরা পড়ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিসের বয়সটা বেশি। অর্থাৎ ধরুন ডায়াবেটিস ধরা পড়ছে 10 বছর আগে, প্রেশার ধরা পড়ছে 7 বছর আগে। তার মানে এখান থেকেও কিন্তু স্পষ্ট বোঝা যায় যে ডায়াবেটিস ধরা পড়ার পরে যদি প্রপারলি সেই ডায়াবেটিসটাকে কন্ট্রোল না করে থাকে, তারই ফলশ্রুতিতে ধীরে ধীরে রক্তনালী ব্লক হয়ে এই প্রেশারটা বেড়ে গেছে। প্রেশার জিনিসটাও আসলে অনেক রোগী বুঝতে পারে না। অনেকে হয়তো বলে না স্যার আমার প্রেশার নাই, কিন্তু যখন তার আমি ওষুধের হিস্ট্রি নিই কী কী ওষুধ খান, তখন দেখা যাচ্ছে 2টা প্রেশারের ওষুধ। তখন বলি যে আপনার তো প্রেশারের ওষুধ চলতেছে, বলে হ্যাঁ স্যার আমার তো প্রেশার নর্মাল আছে। আমি বলি যে আপনার প্রেশারের ওষুধ খেয়ে যদি নর্মাল থাকে সেটা হচ্ছে আপনার প্রেশার আছে। হ্যাঁ, তো প্রেশার জিনিসটা এই জন্য মানুষের মধ্যে একটু অনেকের ক্ষেত্রে কনফিউজিং। আবার অনেক পেশেন্ট পেয়েছে যে হঠাৎ প্রেশার মেপে দেখলাম যে অনেক বেশি। তো তখন বললাম যে কী ব্যাপার, আপনি তো জানেন আপনার প্রেশার আছে, তাহলে এত বেশি কেন? বলে স্যার প্রেশার ছিল, ওষুধ প্রেশার যখন নর্মাল হয়ে গেছে তখন আমি প্রেশার ওষুধ ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, মানে উনি ভাবছেন যে প্রেশার সেরে গেছে, এই জন্য প্রেশার ওষুধ ছেড়ে দিছে, এবং এই প্রেশারটা যে ছেড়ে দেওয়ার পর বেড়ে গেছে সেটা উনি আর মাপারও প্রয়োজন বোধ করেন নাই। আবার অনেক পেশেন্ট পাই যে অনেক হাই প্রেশার, তো তখন উনি বলে যে স্যার এত প্রেশার উঠে গেছে আমি টের পেলাম না কেন? দেখা যাচ্ছে আমি 180 বা 120 পেলাম। তো তখন এটার উত্তর হচ্ছে যে আপনার বডিতে যখন কোনো কিছু হঠাৎ ঘটে তখন আপনি সেটা টের পাবেন, কিন্তু যেটা দীর্ঘদিন ধরে খুব আস্তে আস্তে আপনার শরীরে পরিবর্তন হবে সেটা আপনি টের পাবেন না। আপনার এই 180 প্রেশার একদিনে ওঠে নাই,
হয়তো একসময় 110 ছিল, তারপর 120, 130, 140 এরকম ধীরে 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 বাড়ছে বলে আপনি টের পান নাই। তো সুতরাং এই ডায়াবেটিস রোগীদের প্রেশারের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হয়, কারণ ডায়াবেটিস রোগটাই এমন যে ইন জেনারেল সে রক্তনালীর ক্ষতি করে, রক্তনালীকে ব্লক করতে থাকে। এই জন্য মাথা থেকে পা পর্যন্ত মানে যত কিছু আছে, যেমন ব্রেন, চোখ, হার্ট, কিডনি, নার্ভ, সব জায়গায় সে ক্ষতি করতে থাকে অ্যাট এ টাইম, যদি সেটা ডায়াবেটিসের কন্ট্রোলে না থাকে। তো যেটা একটা যদি কোনো কিছু ধরা পড়ে তখনই মাথার মধ্যে রাখতে হবে তাহলে আমার অন্যান্য জায়গাগুলো চেক করতে হবে সেখানে কোনো ক্ষতি হচ্ছে কি না। হ্যাঁ, যেমন আমরা যেমন জ্বর হলে ডাক্তারের কাছে যাই, ডায়াবেটিস রোগে তেমনই হাত পায়ে জ্বালা পোড়া হলে ডাক্তারের কাছে বেশি আসে, কারণ সেটা সে সহ্য করতে পারে না, ঘুমাতে পারে না, স্বস্তি পায় না। কিন্তু কিডনিতে কিন্তু একই সময়ে একই সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কোনো সিমটম বা কোনো পেইন ক্রিয়েট করতেছে না বা কোনো সে নিজে বুঝতে পারতেছে না, এই জন্য সে ডাক্তার দেখানোর প্রয়োজন বোধ করছে। তার মানে এখানে বিষয়টা যদি এরকম হয় যে কারো যদি ব্লাড প্রেশার থেকে থাকে বা হাইপার টেনশন যেটাকে বলে উচ্চ রক্তচাপ যদি থেকে থাকে, তাহলে তার একই সাথে আসলে তার রক্তের গ্লুকোজটা পরীক্ষা করে এবং সাথে সাথে কিডনি পরীক্ষা করে নেওয়াটা আসলে জরুরি। অবশ্যই। এখানে আমি আবারও স্যারের কাছে আসবো যে আসলে কতদিন পর থেকে আসলে করা উচিত নাকি একই সাথে করা উচিত। তার আগে আমি একটু মহিউদ্দিন মাসুম স্যারের কাছে আসতে চাচ্ছি যে স্যার আমরা বলছিলাম যে ডোন্ট মিস এ বিট, এই থিমটি, তো এই কথাটা কেন আসছে বা আমরা কেন বলছি কথাটা, এরকম কি অনেকেরই হয় কিনা বা হয়েও কি তারা নর্মাল লাইফ লিড করছেন বা আমরা জানছি না, এরকম হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আপনার মধ্যে বাংলা ভিশনের দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডোন্ট মিস এ বিট, এটা ওয়ার্ল্ড হার্ট ডে এবার প্রতিবদ্ধ বিষয় ছিল, থিম ছিল। প্রতি বছরই ওয়ার্ল্ড হার্ট ডে যখন পালন করা হয় তখন একটা স্পেসিফিক থিমটা প্রচার করা হয় অ্যাওয়ারনেস করার জন্য। কারণ এখনকার যুগে মানে প্রতিদিনই আমাদের হিসাব মোতাবেক প্রতি বছর প্রায় 17.9 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজে, হার্ট অ্যাটাকে এগুলো মারা যায়। তো এর মধ্যে 80% হৃদরোগ কিন্তু আমরা ইচ্ছা করলে প্রতিরোধ করতে পারি। প্রতিরোধটাকে সামনে আনার জন্য, অ্যাওয়ারনেসের জন্য এই থিমগুলো প্রচার করা হয়। ডোন্ট মিস এ বিট, একটা মানুষের যখন মাতৃগর্ভে থাকে তখন 4 to 5 weeks ওই রাউন্ড ওই সময় তার বিটটা আসে, কার্ডিয়াক বিটটা, এরপরে তার এই বিটটা কন্টিনিউয়াস চলে। আমাদের কিন্তু অন্য যে কোনো অর্গানের কোনো কিছু কিন্তু যদি আমাদের স্টপ হয় আমাদের কিন্তু লাইফ তো থ্রেটিং অবস্থা যায় না। বাট যখন আপনার একটা হার্ট বিট মিস হলো তার মানে আপনি ইম্পেন্ডিং টু ডেথ বা ডেথ এরকম একটা কন্ডিশনে চলে যান। সো দ্যাট আমাদের অ্যাওয়ারনেসটার মধ্যে আমাদের কোনো কারণে যেন আমাদের হার্টবিটটা মিস না হয় এবং আমরা কার্ডিওভাস্কুলার মানে বিশেষ করে হার্ট অ্যাটাক, হৃদরোগ এগুলোকে আমরা যেন প্রিভেন্ট করতে পারি, সেই অ্যাওয়ারনেসটা সচেতনতা তৈরি করার জন্য। আমি এখানে একটা প্রশ্ন নিয়ে আসছি যে হার্ট অ্যাটাক, একটা কথা বলি আমরা যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক দুইটার মধ্যে আসলে একটা বেসিক কি পার্থক্য আছে, আমি এটা স্যার জানবো আপনার কাছে। তার আগে একজন দর্শক আছে, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান গাইবান্ধা থেকে বলছিলাম। জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। যে আমি 2018 সালে আমার হার্টে রেন করেছি। আজ কয়েকদিন থেকে আমার পায়ের গোড়ালি অত্যাধিক ব্যথা এবং মাটিতে ঘুম থেকে উঠে আমি রাখতেই পারিনি এমন অবস্থা, এবং পাটা মাঝে মাঝে ফুলে যায়। আমি এখন ঔষধ খাচ্ছি এটোবার-10 আর হলো আপনার কার্ডিস 40, টেলকার্ডিস 40, আইকোস্পিরিন 75। আমার এটা কি হার্টের কোনো কারণে হচ্ছে কিনা দয়া করে একটু যদি বলতেন। আরেকটি প্রসঙ্গক্রমে কথা যে আমার ওয়াইফেরও একই সামনে এই সমস্যাটা দেখা। আচ্ছা দর্শক আমরা একটু, আপনি থাকুন আমাদের সাথে। স্যারের কোনো প্রশ্ন আছে কিনা দর্শকের কাছে? আপনার যে যে পায়ে ব্যথা করে সেটা কি একটা পায়ে ব্যথা করে না দুই পায়ে ব্যথা করে? না, দুই পায়ে গোড়ালি। আর পা যে ফুলে যায় সেটা কি এক পায়ে না দুই পায়ে? দুই পায়ে, তবে ডান পাটা বেশি। পায়ের পাতার উপরে যে আমাদের ওখানে কি পানি আসে, মানে ফুলের টিপ দিলে কি বসে যায়? যে বসে যায়। আপনার কাশি বা শ্বাসকষ্ট বা শুলে শ্বাসকষ্ট এই ধরনের কোনো সিমটম আছে? না স্যার, নাই। আমরা অ্যানসারটা একটু নিই। জি, ওনার যে সমস্যাটা, ওনার 2018 তে হার্ট রিং পড়ানো হয়েছিল। 18তে হার্ট রিং পড়িয়েছেন, উনি কয়েকটা ওষুধ খান, সেগুলো উনি বললেন। তো যদি ওনার যে পায়ে পানি আসে এবং পা ব্যথা করে, এটা পায়ে পানি আসলে সাধারণত দুই পায়ে আসে, তাহলে সেটা আমরা কার্ডিয়াক বলে থাকি। এটার সাথে আমরা অ্যাসিডের সিমটম থাকে, সেগুলো ওনার নেই। আর এটা হলো অনেক সময় দেখা গেছে যে পায়ে যদি কোনো গ্রেড টোতে ব্যথা করে, সেগুলো দেখা গেছে ওখানে ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে। তো এটা কার্ডিওভাস্কুলার যদি উনি স্ট্যান্ডিং করা,
ওনার কার্ডিয়াক ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে। যেমন হার্ট ফেলিওর তো দুই রকম হয়, তো হার্ট ফেলিওর দেখা গেছে ইনজেকশন পেশাম ভালো, এটা একরকম, আর ইনজেকশন খারাপ, সেটা একরকম। তো এটার ওনার কার্ডিওভাস্কুলার ইভ্যালুয়েশন প্রয়োজন আছে, সাথে ইউরিক অ্যাসিডও দেখে নেওয়া ভালো, বা অস্টিওআর্টারি কিছু আছে কিনা সেটাও দেখে নেওয়া উচিত। অনেক ধন্যবাদ স্যার। আমরা একটা প্রশ্ন করছিলাম আপনার কাছে যে ছোট করে যদি অ্যান্সারটা নিয়ে যাই, অনেক সময় অনেকে হয়তো স্ট্রোক করে, কিন্তু যখন আমাদের কাছে ইনফরমেশনগুলো আসে বলছে যে হার্ট অ্যাটাক করেছে, অথবা হার্ট অ্যাটাক করেছে বলছে যে স্ট্রোক করেছে। তো এই জায়গা থেকে আসলে আমরা একটু বেসিক পার্থক্যটা যদি জানি, আসলে কখন আমরা বলবো এই কথাটা যাতে আমাদের আসলে ভুল না হয়, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। জি, ধন্যবাদ আপনাকে, খুব ভালো একটা প্রশ্ন করছে। এটা হলো আমরা ডাক্তার হিসেবে প্রায় আমরা এটা ফেস করি রোগীকে যখন আমরা জিজ্ঞেস করি। হার্ট অ্যাটাক হলো যে মানে আমাদের বেসিক্যালি যে হার্টের একটা প্রবলেম, হৃদরোগের প্রবলেম, আর স্ট্রোক হলো ব্রেনের প্রবলেম। এটা একদম ক্লিয়ার কাট। স্ট্রোক হার্টের রোগ নয়, স্ট্রোক হলো ব্রেনের রোগ। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, এবং এটা আমরা প্রায় বলে থাকি। আর হার্ট অ্যাটাক হলে কিছু সিমটম থাকে, তার স্পেসিফিক থাকবে, যেমন চেস্ট রিলেটেড, আর বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ঘামানো, এগুলো আমরা ইন জেনারেল বুঝি। আর স্ট্রোক যখন হবে তখন বেসিক্যালি হলো অজ্ঞান ভাব, বা একটা হাতে পায়ের দুর্বলতা অথবা একদম প্যারালাইসিস হয়ে যাওয়া, এগুলো হলো স্ট্রোকের লক্ষণ। অনেক ধন্যবাদ স্যার। আমি আবারও বাড়ি স্যারের কাছে আসছি। স্যার একটা কথা বলছিলেন যে আমরা দেখা যায় কি যে হিস্ট্রি নিয়ে জানতে পারি যে আসলে সে অনেকদিন ধরে প্রেশার ওষুধ খাচ্ছিল, আবার বন্ধ করে দিয়ে প্রেশার হাই নিয়ে এসছে। তো একজন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের রোগীর আসলে কখন উচিত ডায়াবেটিস পরীক্ষা করা বা কিডনি পরীক্ষাগুলো করা, বা এইটা আসলে একটা কোনো গাইডলাইন আছে কিনা? একজন উচ্চ রক্তচাপের রোগী প্রেশার মাপার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ফার্মেসির উপরে নির্ভরশীল থাকে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। এবং এখানেও তারা একটা বড় ভুল করে, কারণ ফার্মেসি ম্যান তারা হচ্ছে জাস্ট সেলসম্যান, তাদের না কোনো মেডিকেল ট্রেনিং আছে, না তাদের কোনো মেডিকেল এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, শুধুমাত্র তারা ফার্মেসির তে যে প্রেশার মাপায়, তারা মনে করে আমার প্রেশার ভালো আছে বা খারাপ আছে, বা যদি অতিরিক্ত কোনো শরীর খারাপ না হয় বা ঘাড় ব্যথা না হয়, তাহলে তারা ডাক্তারের কাছেও যায় না। টেস্ট করা তো দূরের কথা, মানে ডাক্তারের কাছে গেলেই তো ডাক্তার টেস্ট সাজেস্ট করবে, সেটা করবে, তো সেটাও তারা করেন না। তো এই ক্ষেত্রে আমার যেটা আপনাদের প্রতি উপদেশ, যে বয়স কিন্তু একটা বড় ফ্যাক্টর। একসময় আমরা ভাবতাম যে অনেক বয়স্ক হলে হয়তো বা হার্ট অ্যাটাক হয় বা ব্রেন স্ট্রোক হয়, এখন কিন্তু সেসব ধারণা সেগুলো চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখেন কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে মাত্র 31 বছর বয়সে একজন শ্রদ্ধেয় শিক্ষিকা উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, যেটা একসময় হয়তো কল্পনাই করা যেত না যে এত কম বয়সে মানুষ হার্ট অ্যাটাকে কীভাবে মারা যায়। তো সেই জন্য আপনাদের যাদের প্রেশার আছে তারা অন্তত 6 মাসে কিছু রেগুলার টেস্ট আপনার করতে হবে, যেমন আপনার রক্তে কোলেস্ট্রল কেমন আছে, আপনার হার্টের কন্ডিশনটা কেমন আছে, তারপরে আপনার ওষুধের পরিবর্তন করা লাগবে কিনা, কারণ একই ওষুধ দীর্ঘদিন ধরে কিন্তু আপনার শরীরে একই রেজাল্ট মানে ক্যারি করবে না, রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। আপনার ওষুধ বাড়তেও পারে, কমতেও পারে, পরিবর্তন হতে পারে। আমি সিম্পল আগের রোগীর ফোন কলটার উত্তরে একটা কথা বলি, যে ধরলাম উনি XYZ ওষুধ খাচ্ছে, এখন ওনার পায়ে পানি আসছে, এমনও হতে পারে যে XYZ ওষুধের কোনো একটা কারণে পানি আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমার সেই ওষুধটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো সেই জন্যে আবার দেখা যাচ্ছে যে প্রেশারের সাথে সাথে মানে সব কিছুই কিন্তু বয়সের সাথে সাথে একটু কঠিন হয়ে যায় নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, যেমন বয়সের সাথে সাথে আমরা দুর্বল হতে থাকি, এটা যেমন বাহ্যিকভাবে আমাদের চামড়ায় ভাঁজ পড়ে বা আমাদের শক্তি কমে যায়, ও আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোও কিন্তু একই অবস্থা হয়। হার্টটাও তার আগের শক্তি থাকে না, লিভার, কিডনি, হ্যাঁ, মানে আমরা বাইরের ভিতরে সবই তো বুড়ো হয়ে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে তাদের পক্ষে তো তাদের সেই কাজটা আগের মতো থাকতেছে না। সেই কাজটা আরো ভালোভাবে করার জন্য আমরা ওষুধের সাহায্য নিচ্ছি, সেক্ষেত্রে ওষুধটাকেও আমাদেরকে মডিফাই করতে হবে। এবং কোলেস্টেরলটা খুব বেশি ইম্পর্টেন্ট এসেন্সে, এই কোলেস্টেরলটাকে যদি আপনি নর্মাল না রাখেন, সেক্ষেত্রে আপনার রক্তনালীগুলো আরও ব্লক হতে থাকবে। আর প্রেশার জিনিসটা কি, ধরেন আপনি বাগানে পানি দিচ্ছেন ওয়াটার দিয়ে, এখন যদি কোনো কারণে পানির ওই হোসের মুখটা আপনি একটু চেপে ধরেন, দেখবেন যে পানির ফোর্স অনেক বেড়ে গেছে। এটাই কিন্তু মানে প্রেশার, যে আপনার রক্তনালীর মধ্যে দিয়ে যখন রক্তটা যাচ্ছে, সেটাকে যদি অনেক ফোর্সে যায় এবং আপনার রক্তনালীকে অনেক চাপ দেয়, সেটাকেই বলে হাই প্রেশার। তো সুতরাং যদি শুরু হয়ে যায় কোনো পাইপ, সেক্ষেত্রে যেমন পানি অনেক দ্রুত মানে জোরে বেরোচ্ছে, ঠিক একই রকমভাবে আপনার রক্তনালী যদি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার প্রেশারও বাড়তে থাকবে। আর এই যে স্ট্রোক বা হার্ট অ্যাটাক, মানুষ হার্ট অ্যাটাককে স্ট্রোক বলে ভুল করে, বলে যে হার্ট স্ট্রোক করছে, আসলে এটা ঠিক না।
স্বাভাবিকভাবে মনে রাখবেন যে হার্টের সমস্যা মানে হার্ট অ্যাটাক, আর স্ট্রোক সবসময় ব্রেনেই হয়। তো যদি আপনার প্রেশার বেশি থাকে তাহলে কিন্তু আপনার স্ট্রোকের চান্স অনেক বেড়ে যাবে, কারণ ব্রেনের রক্তনালীগুলো এত সূক্ষ্ম, অনেক কিছু কিন্তু খালি চোখে দেখাই যায় না। তো সেই সূক্ষ্ম রক্তনালী দিয়ে যদি অতিরিক্ত চাপে রক্ত যায় তাহলে সেই রক্তনালী ফেটে যাওয়ার চান্স আছে। ফেটে গেলে সেখানে মানে হেমোরেজিক স্ট্রোক বলে, মানে রক্তপাতজনিত স্ট্রোক, সেটা হতে পারে। আবার যদি আপনার রক্তনালী ব্লকও হয়ে যায় সেক্ষেত্রেও স্ট্রোক হতে পারে, সেটাকে বলে ইসকেমিক স্ট্রোক। হ্যাঁ, তো আর হার্টের উপর চাপ তো থাকেই, কারণ আপনাকে যদি বেশি কাজ করতে হয়, আমি 5 কেজি ওজন তুলে আমি অভ্যস্ত, আমাকে যদি 10 কেজি ওজন তুলতে হয় তাহলে তো আমি হাঁপায় যাব। এখন হার্ট তো রক্ত পাম্প করতেছে 24 ঘন্টা ধরে নন স্টপ। তো যখন হাই প্রেশার আপনার থাকতেছে তখন হার্ট কিন্তু অনেক প্রেশারের এগেইনস্টে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হার্টটা আমার দেখা যায় স্ট্রোক হলে পরবর্তীতে এটা মানে হার্টেও আবার সমস্যা মানে আসতে পারে। যে হাই প্রেশার হার্টকেও ক্ষতিগ্রস্ত করতেছে, ব্রেনকেও ক্ষতিগ্রস্ত করতেছে। সেই জন্য হাই প্রেশারকে আপনার মানে হালকাভাবে নেওয়ার কিছুই নাই, এবং রেগুলার ডাক্তার দেখাতে হবে, কিছু টেস্ট রেগুলার করতে হবে, এবং আপনার ওষুধ আপনার ডাক্তারকে দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। ফার্মেসিতে ঘুরে ঘুরে আপনি চিকিৎসা করবেন না। অনেক ধন্যবাদ স্যার। আমি আবারও মহিউদ্দিন মাসুম স্যারকে ছাড়তে যাচ্ছি। স্যার, যে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা দেখা যায় যে রিং পরানোর ক্ষেত্রে আপনি বলছিলেন যে পিসিআই যেটা, এই বিষয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, কারণ অনেক সময় রোগীরা দেখা যায় কনফিউজ, যাদের অ্যাটেন্ডেন্স থাকে তাদেরকে অনেক কিছু বলা হয় হয়তো বা তারা ঠিকমতো বুঝে না। এই বিষয়টা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। জিনিসটা জানতে হবে যে আসলে পিসিআই কি। আমাদের হার্ট অ্যাটাকের পরবর্তীতে যে আমরা যে কার্ডিওভাস্কুলার যে ইভ্যালুয়েশন করি, এর মধ্যে একটা হলো ইন্টারভেনশন হলে আমরা এনজিওগ্রাম করি, করোনারি এনজিওগ্রাম, এবং এনজিওগ্রাম করে আমরা হার্টের ব্লক নির্ণয় করি। চিকিৎসা পদ্ধতিটা ব্লক দেখে আমরা চিকিৎসা পদ্ধতিটা ঠিক করি যে এটা কি মেডিকেল ম্যানেজমেন্টে যাবে, না এটা কি স্ট্যান্ডিং করতে হবে, না এটাকে করোনারি মানে বাইপাস সার্জারিতে আমরা পাঠাবো। আর এই জিনিসগুলো আমরা বের করি। আবার অনেকের নর্মাল করোনারি আর্টারি থাকে। তো এইগুলো নিয়ে আমরা যখন পিসিআইটা মানে আমরা যখন রিং বসাই, এটাকে আমরা বেসিক্যালি পিসিআই বলি, ইন্টারভেনশন। তো এই পিসিআই বিভিন্ন টাইপের আছে। একটা হলো যে আমরা করি যেটা হলো প্রাইমারি পিসিআই। প্রাইমারি পিসিআই হলো যে একটা রোগী ধরেন একটা রোগী হার্ট অ্যাটাক করলো, বুকে ব্যথা হলো, শ্বাসকষ্ট হলো, ঘেমে গেল, সে বুঝতে পারলো যে তার মানে হার্টে কোনো সমস্যা আছে, সে যেখানে পিসিআই সেন্টার যে ক্যাথল্যাব সিসিউ ক্যাথল্যাব আছে সেই সেন্টার সে চলে আসলো। আসার সাথে সাথে যদি আমরা এই রোগীটাকে ইসিজি করলাম, ইসিজি করে যদি আমরা দেখি যে ইসিজিতে চেঞ্জ আছে, এমআই হয়ে গেল, ট্রপোনিন করলাম, আমরা ডায়াগনোস কনফার্ম করলাম, আমরা সাধারণত বলি এসটি লিভার এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এই রোগীটাকে যদি আমরা খুব দ্রুত ক্যাথল্যাবে নিয়ে উইদিন 2 আওয়ার্স, আর বেসিক্যালি হলো ডোর টু বেলুন টাইম বলা হয়, যেটা আমার ইমার্জেন্সিতে আসা এবং ইমার্জেন্সি থেকে আমার ক্যাথল্যাবে আমি যখন আমার ডিভাইসটা বসাবো, মানে স্ট্যান্ডটা বসাবো, এই টাইমটা যদি 90 মিনিটসের এবং নিচে হয় তাহলে এটা খুব গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলা হয়। এটাকে আমরা বলি প্রাইমারি পিসিআই। এই প্রাইমারি পিসিআই রোগীগুলো যখন আমরা করি, এটা হলো আমাদের সবচেয়ে বেশি বেনিফিট আসে, এবং এই রোগীগুলো অ্যাজ ইট ইজ নর্মাল লাইফ মেনটেন করতে পারে, এবং এটা আমাদের খুব রোগীদের জন্য খুব বেনিফিটেড হয়, এবং কার্ডিওভাস্কুলার ইভেন্টে সারা ওয়ার্ল্ড এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হিসেবে এটাকে জানা হয়, এবং এটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালোভাবে আমরা করে আসতেছি, করতে পারছি। স্যার, আমি এখানে আরেকটা প্রশ্ন একটু করে যাই যে মেল ফিমেল বা নারী বা পুরুষ, এই ক্ষেত্রে কি আসলে হার্টের সমস্যাগুলোতে কোনো ধরনের কোনো ডিফারেন্সেস থাকে কিনা? বেসিক্যালি একটু তো থাকবে, জেন্ডার থাকে, কিন্তু বেসিক্যালি বেসিক সমস্যা থাকে না। কারণ কার্ডিয়াক সমস্যাগুলো যেটা হয় যে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, ওই রিস্ক ফ্যাক্টর অনুসারে যদি কারো ডায়াবেটিস থাকে, হাই প্রেশার থাকে, লাইফস্টাইল থাকে, তো সেক্ষেত্রে পুরুষ হোক আর মহিলা হোক, সেটা মানে সিমটমগত কিছু সমস্যা থাকে। মহিলাদের হয়তো দেখা গেছে একটু পেইনের ফিলিংসটা একটু কম থাকে, টায়ার্ডনেস, বা সে খুব আনইজি ফিল করে, অনেক সময় তারা হাইডও করে রাখে অনেক কারণে, সেটা একটু হতে পারে, কিন্তু বেসিক্যালি বেশি একটা পার্থক্য থাকে না। অনেক ধন্যবাদ স্যার। আমি এজেস বাড়ি স্যারের কাছে আবার একটু আসতে চাচ্ছি যে এক্সারসাইজ আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে সচেতনতার ক্ষেত্রে আসলে এই ডায়াবেটিস বা হাইপারটেনশন এই জায়গাগুলোতে কি আমরা আসলে এটা নিয়ে কাজ করতে পারছি কিনা, বা এটা করলে কি আসলে অনেকটাই ভালো থাকা যায় কিনা? জি, অবশ্যই। এক্সারসাইজ সমস্ত রোগের জন্য এবং শরীরের সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, এবং কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা অন্তত এই ঢাকা শহরের কথা যদি চিন্তা করি, যে এখানে এক্সারসাইজের মানে সুযোগ সুবিধা অনেকটাই সীমিত। প্রথম কথা হচ্ছে আমরা বেশিরভাগই কর্মজীবী, আমাদের ওয়ার্কিং আওয়ারের বাইরে যে বাসায় ফিরে আবার সেরকমভাবে হাঁটাচলার মতো আমাদের
জায়গাও থাকে না, বা আমরা অতটা বেশি রাত হয়ে গেলে সেফটিও ফিল করি না, যে রাস্তাঘাটে আপনি হাঁটতে গেছেন আপনি যে নিরাপদে ফিরবেন এরকম কোনো গ্যারান্টি নাই। তো এই জন্যে বেশিরভাগ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা ইনডোর এক্সারসাইজের পরামর্শ দিচ্ছি, যে আপনি আপনার ঘরের ভিতরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন। আমরা যেমন স্কুলে এক জায়গায় দাঁড়ায় পিটি প্যারেড করতাম, অন্তত সেটা করতে পারলেও হয়। অথবা যারা একটু সামর্থ্য রাখে তাদেরকে বলি যে একটা সাইকেল মেশিন কিনে নিতে পারেন, সেই মেশিনে বসে আপনি টিভির একটা অনুষ্ঠান দেখলেন অথবা একটু গান টান শুনলেন, সেই সময় আপনার পাটা চলতে থাকলো, সেটাও একটা এক্সারসাইজ হতে পারে। এছাড়া যাদের পক্ষে সম্ভব, স্পেশালি কাপল যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি পারেন একসাথে বাচ্চা নিয়ে হাঁটতে যেতে পারেন, তাহলে টাইমটা এনজয় হবে, নিজেদের মধ্যে বন্ডিংটা দৃঢ় হবে এবং শরীরটাও ভালো থাকবে। হ্যাঁ, তো এক্সারসাইজটা ওষুধের মতোই কার্যকর ডায়াবেটিস নিয়ন্ত্রণ ক্ষেত্রে, প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, শরীরের সার্বিক সুস্থতার ক্ষেত্রে। এই জন্য এক্সারসাইজকে কিন্তু এখন পার্ট অফ ট্রিটমেন্ট ধরা হয়। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা ওষুধ, এটা আপনারা মাথায় রাখবেন এবং যার সাধ্য অনুযায়ী যেভাবে সুযোগ বের করতে পারেন সেভাবে প্ল্যানিং করে সপ্তাহে 1 দিন 2 দিন হলো আপনারা এক্সারসাইজে বেরোবেন। অনেক ধন্যবাদ স্যার। আমি আবারও স্যারের কাছে আসছি যে মানে হার্টের সমস্যাটা আসলে নিয়ে যখনই আমরা শুনি, ডক্টরের কাছ থেকে শুনে আসি, বাসায় এসে কিন্তু অনেক টেনশনে পড়ে যায় যে হার্টের সমস্যা হয়েছে। এই বিষয়টা হওয়ার অনেক আগেই আমরা আসলে যারা অনেক স্ট্রেসফুল কাজ করি বা অফিসে কাজ করি বা স্ট্রেসফুল লাইফ লিড করি, তাদের ক্ষেত্রে আর্লি সাইনগুলো আসলে কি হতে পারে? ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ নাও থাকে, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের আর্লি সাইনগুলো আমরা? এটা ধন্যবাদ করে একটা ভালো কোশ্চেন করেছেন। এটা একটা খুব মানে কমন প্রবলেম এখন, যে এখন দেখবেন যে কার্ডিওভাস্কুলার ডিজিজের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে বলা হতো যে ওল্ড এজে এটা হয়, এখন কিন্তু ইয়াংদের বেশি হচ্ছে। তো এখন আমরা যেটা করি, যেটা রিস্ক ফ্যাক্টর তো আমরা সবাই জানি যে একটা কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এটা চেঞ্জ করা যায় না, আর কিছু রিস্ক আমরা মডিফাই করতে পারি। এখন যে মডিফাইড রিস্ক ফ্যাক্টরগুলো দেখা গেছে চেঞ্জ করা থেকে বড় যে আমি আরও এটাকে আরও মানে আমার লাইফস্টাইল পরিবর্তন না করে এটাকে আমি আরও বাড়িয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে হয় কি, এই রোগী যদি যে ওনার ডায়াবেটিসের কথা বলেন উনি, এজ সাহেব ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপরে যদি আমাদের যদি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকে, আমরা যদি খুব জাঙ্ক ফুড খাই, ফ্যাটি রিচ ফুড খাই, এগুলো তো দেখা গেছে এগুলো থেকে আমাদের খুব র্যাপিডলি আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, মানে আমি বলবো যে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম তো একেবারে পুরো ভাস্কুলারটাই, আমাদের ব্লাড ভেসেল যেখানে আছে অ্যাথেরোসিস প্রসেস সব জায়গায় চেঞ্জ করে। তো কার্ডিয়াকটা যেহেতু হার্ট মেইন অর্গান, হার্টকে বেশি সে সবচেয়ে ফার্স্টে সে হার্টের সিমটমগুলো বেশি একটা নিয়ে আসে, আগে এগিয়ে নিয়ে আসে। তো সেটা বোঝার জন্য বেসিক্যালি হলো যখন রোগ হয়ে যায় তখন আপনি কেউই বুঝতে পারবো না, কারণ আমার বুকে ব্যথা হবে কিনা এটা আসবে না। কিন্তু আমি যদি সচেতন থাকি যে আমার এই লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, আমার ডায়েটারি অবস্থা, মানে ভাই যে বললেন যে এই এক্সারসাইজটা ট্রিটমেন্ট, আসলে লাইফস্টাইল মডিফিকেশন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাই হলো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। মেডিসিন তো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট না, আমার লাইফস্টাইল মডিফিকেশন সেটা হলো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। তো ওই ট্রিটমেন্টে আমি যদি থাকি এবং আমি যদি আমার ডায়েটারি হ্যাবিটটা চেঞ্জ করি, আমি যদি এক্সারসাইজ করি, আমি যদি রেগুলার ঘুমাই, আমার যদি মেন্টাল স্ট্রেস না থাকে, তাহলে আমি এগুলো যদি আমি যে একটা লোক যদি স্মোকিং না করে এবং কোলেস্ট্রল কন্ট্রোল করে, ডায়াবেটিস কন্ট্রোল করে, তাহলে এই হৃদরোগ থেকে সে অনেকটাই মানে মুক্ত থাকতে পারবে। আমরা আমাদের আরও আলোচনা কিছু আছে, এবং আপনি যেটা বললেন যে স্ট্রেস যদি না থাকে, স্ট্রেস তো আসলে থাকে এবং সাথে স্মোকিং একটা বড় ফ্যাক্টরও থাকে, এবং সেই সাথে খাবার দাবারের কিছু বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, এবং সেই সাথে ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগীদেরকে আসলে আমরা কি করতে পারি, যাদের হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে আরও কি করা যায় সেটা নিয়ে জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটু বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা ডায়াবেটিস এবং হাইপারটেনশন দুটি বিষয় নিয়ে কথা বলছিলাম। দুটি রোগী একটার সাথে আরেকটা কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গা থেকে আমি একটু বারিসার কাছে আসবো যে ডায়াবেটিস আছে এবং হাইপারটেনশন আছে, এই ধরনের পেশেন্টদের কি কোনো কম্বিনেশন ড্রাগ দেওয়া হয় কিনা এখন, বা এই ধরনের বিষয়গুলোকে আছে কিনা? জি অবশ্যই, আমরা এখন হাইপারটেনশন বা প্রেশারের জন্য এমন ওষুধগুলোকে প্রায়োরিটি দিই যে ওষুধগুলো একই সাথে হার্টকে এবং কিডনিকে প্রোটেকশন দিতে পারে, অর্থাৎ 3 in 1, মানে আমার প্রেশারও কমাবে, আমার হার্টকেও ভালো রাখবে, কিডনিকেও ভালো রাখবে। আচ্ছা, আবার কিছু ওষুধ আছে যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়াতে ডায়াবেটিস বেড়ে যেতে পারে, সেই ওষুধগুলোকে আমরা অ্যাভয়েড করি। হ্যাঁ,
একান্ত প্রয়োজন না হলে দিই না। এই জন্য একটা পেশেন্ট যখন প্রথম আসে ডায়াবেটিস প্রেশার নিয়ে, তখন আমরা হয়তোবা ভিন্ন ভিন্ন ডাক্তার দেখাইছে বা ভিন্ন জেলা থেকে আসছে বা এনিহাও, আমরা তখন একটা রিভিউ করি যে তার সব ওষুধগুলোর প্যাটার্ন ঠিক আছে কিনা এবং তার ডায়াবেটিসের প্রেশারের মধ্যে একটা মোটামুটি কন্ট্রোলে আসছে কিনা। যখন আমাকে নতুন ট্রিটমেন্ট প্ল্যান সাজাতে হয় তখন আমরা এভাবেই করি যাতে মোর বেনিফিট, সে অল্প ওষুধে যত বেশি বেনিফিট তাকে দেওয়া যায়। হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে কোনো একটা ডায়াবেটিসের ওষুধ আছে যেটা তার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতেছে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করতেছে এবং লিভারের জন্য সেটা ভালো, সেটাকে আমরা একটু প্রায়োরিটি দিই। ওষুধ প্রেশারের ক্ষেত্রে তো বললামই। এছাড়া এখন যত দিন যাচ্ছে মানুষ তো চেষ্টা করতেছে চিকিৎসা শাস্ত্রে মানে নিজেকে কতদিন বাঁচায় রাখা যায়, নিজেকে কতদিন সুস্থ রাখা যায়, এটা হচ্ছে সারা পৃথিবীর গবেষকদের ফার্স্ট প্রায়োরিটি। সেই জন্য কিন্তু আমরা কিছুদিন পরপরই কিছু নতুন নতুন ওষুধ আমাদের হাতে আসছে। সেই জন্যে আজ থেকে 2 বছর আগেও আমরা যেটা পারতাম না, যেটা আমাদের জন্য হয়তো কঠিন ছিল, এখন হয়তো সেটা অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ, নতুন ওষুধগুলো করলানে। আর আপনারা জানেন যে ওষুধ কিন্তু শুধু ল্যাবরেটরিতে টেস্ট করে মার্কেটে ছেড়ে দেওয়া হয় না, এটা কিন্তু 4টা ধাপে ট্রায়াল হয়। হ্যাঁ, 4টা ধাপে ট্রায়াল হয়, সেই ট্রায়ালগুলো পাশ করে মানে অ্যাপ্রুভাল নিয়ে তারপর মার্কেটে আসে। সুতরাং অনেকের ধারণা যে নতুন ওষুধ মানে আমরা গিনি পিক আমাদের উপর টেস্ট করা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। সব কিছু টেস্ট করেই মার্কেটে আসছে এবং আপনি যদি এটা গ্রহণ করেন সেক্ষেত্রে আমরাও অভিজ্ঞ হব আরও বেশি যে এটা আপনাকে কতখানি উপকার দিচ্ছে, উপকারিতা দিচ্ছে। হ্যাঁ, আবার একটু মাসুম স্যারের কাছে আসতে চাচ্ছিলাম। স্যার যেটা পিসিআই নিয়ে কথা বলছিলেন যে এটার বিষয়ে যদি আমাদেরকে একটু শেয়ার করেন স্যার। মানে পিসিআই হলো যে বেসিক্যালি আমাদের দেশে সোজা ভাষায় যেটা আমরা বলি যে রিং পরানো। রিং পরানো যেগুলো হলো যে আমি যেটা বললাম যে আমাদের চিকিৎসা কার্ডিওলজিতে একটা টার্ম আছে যে অ্যাকিউট করোনারি সিনড্রোম। একটা রোগী বাসায় বুকে ব্যথা করলে ইমার্জেন্সিতে আসলো, টাইমলি আসলো, 2 ঘন্টার মধ্যে আসলো অথবা 12 ঘন্টার মধ্যে আসলো, অথবা পিসিআই প্রাইমারি পিসিআই ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করলো, তাকে আমরা কাটতে গিয়ে অ্যানজিওগ্রাম করে রিং পরিয়ে দিলাম। এটা একটা। আরেকটা হলো যে রোগী নন স্টেরয়েড এমআই যেটা সেটা নিয়ে আসলো, অথবা ক্রনিক স্টেবল এনজাইনা এই ধরনের রোগী, এই ধরনের রোগীগুলো যখন আমাদের কাছে আসে আমরা এগুলোকে কাটতে আগে ইসিজি, ইকুইটিটি এই ধরনের তার প্রয়োজন অনুসারে বিভিন্ন পরীক্ষা, রিস্ক ফ্যাক্টর, ইভ্যালুয়েশন সব পরীক্ষা নিরীক্ষা করে আমরা তাকে অ্যানজিওগ্রাম হতে সাজেস্ট করি। তো অ্যানজিওগ্রামের ফাইন্ডিংসের পরে আমরা কিন্তু বেসিক্যালি তখন তার অ্যানজিওগ্রাম হয় মেডিকেল ম্যানেজমেন্ট অথবা তার রিং পরানো অথবা বাইপাস, এগুলোতে আমরা অ্যাডভাইস করে থাকি। কিন্তু এগুলো হলো ক্রনিক। কিন্তু অ্যাকিউট যেটা আমাদের দেশে প্রবলেম, যেটা আমি বলতে চাচ্ছি আপনার মাধ্যমে দর্শকদেরকে উদ্দেশ্যে এবং সবার কাছে একটা মেসেজ যে হার্ট অ্যাটাক হচ্ছে, কিন্তু হার্ট অ্যাটাকের প্রিভেনশনের পরে কিন্তু ট্রিটমেন্টের কিন্তু হলো যে অ্যাকিউট হার্ট যখন হয়, এমআই হয়, অ্যাকিউট করোনারি সিনড্রোম, এটার জন্য যখন আপনি একটা মানুষ যখন বুঝবে যে তার বুকে ব্যথা করলো, তার কার্ডিয়াক প্রবলেম সে সাসপেক্ট করছে, তার কাজ হবে দ্রুত হসপিটালে চলে আসা এবং ইভ্যালুয়েশন করা যে তার যদি স্টেরয়েড এমআই হয় তাকে প্রাইমারি পিসিআইতে চলে যেতে হবে টাইম যদি থাকে, আর যদি না হয় তাহলে তার নন এসটি হয় তাহলে তার ট্রিটমেন্ট প্রোটোকলে যেতে হবে। আনস্টেবল এনজাইনা যেটা আমরা দেখে গেছি, রুগী দেখলো যে ইমার্জেন্সিতে আসলো, তার ইসিজি নর্মাল, তার ট্রোপোনিনও নর্মাল, সে বললো যে আমার তো হার্টে তো কিছু নেই, সে বাসায় চলে গেলো। দেখা গেছে কতক্ষণ পরে তার ইসিজিতে চেঞ্জ আসলো, অথবা তার ইসিজি চেঞ্জ না আসলেও তার আরও একটা হার্ট ফেলিওর ডেভেলপ করলো বা হার্ট আরও খারাপ হয়ে গেলো। এই ধরনের প্রেজেন্টেশনগুলো যখন রুগী আসে, এই রুগীগুলোকে বেসিক্যালি আপ টু দ্য ইভ্যালুয়েশন হসপিটাল স্টে অথবা যেখানে তার জন্য সুইটেবল তার বাসায় নিয়ে তাকে ইভ্যালুয়েশন করে তাকে মানে তার কার্ডিওভাস্কুলার ইভ্যালুয়েশন করে ট্রিটমেন্ট নেওয়া উচিত। বাড়ির স্যারের কাছে আবার একটা প্রশ্ন, স্মোকিং করছে এরকম অনেকেই দেখা যাচ্ছে যে তাদের কোনো হার্টের সমস্যা হলো বা ডায়াবেটিসের সমস্যা হলো, তা আস্তে আস্তে ছেড়ে দিল, কিন্তু তাদের মধ্যে একটা মিথ আছে বা একটা ভুল ধারণা আছে যে এটা ছেড়ে দেওয়াতে মনে হয় তার শরীর আরও বেশি খারাপ লাগছে বা এরকম ফিল করছে। এই কথাটা কি আসলে সঠিক কিনা, বা এটা কি তাদের আসলে মাইন্ডসেটের প্রবলেম কিনা? আসলে এটা আসলে টোটালি মাইন্ডসেটের ব্যাপার না, কারণ সে যদি দীর্ঘদিন ধরে সিগারেট খেয়ে থাকে সেক্ষেত্রে তার ব্রেন নিকোটিনে অভ্যস্ত হয়ে যায়। এখন যে কোনো কিছু আপনার যদি অভ্যাস হয়ে থাকে সেটা যদি আপনাকে হঠাৎ করে বন্ধ করে দেন, তাহলে আপনার নিকোটিন যেহেতু একটা কেমিক্যাল এবং সেটা ব্রেনে সরাসরি পৌঁছায়, তো সেটা যখন ব্রেনে আর সে ব্রেন যখন পাচ্ছে না তখন একটা ব্রেনে ক্র্যাভিং তৈরি হতে পারে, মানে ব্রেন চায় যে আমাকে নিকোটিন দাও। তো এই ক্ষেত্রে রোগী অস্বস্তি বোধ করে বা তার মনে হয় যেন সে আগের মতো ভালো নেই, তার বিভিন্ন রকম সিমটম হতে পারে, এটাকে বলে উইথড্রয়াল সিনড্রোম। তো এইটা যদি ওনারা ওভারকাম করতে পারে, অন্তত যদি 7 দিন যদি সে নিজেকে সংযত রাখতে পারে, তাহলে এগুলো আর থাকে না।
এই ক্ষেত্রে সে তখন পুরোপুরি সুস্থ বোধ করবে এবং সে সিগারেট খাওয়া ছাড়াই সে থাকতে পারবে। সুতরাং 7টা দিন তার নিজের এবং তার পরিবারের সদস্যদেরকে এই ব্যাপারে তাকে সাপোর্টিভ হতে হবে। আর হার্টের প্রসঙ্গ এবং হার্ট অ্যাটাকের প্রসঙ্গ যেহেতু বারবার আসতেছে, আমি একটা ছোট্ট কথা অ্যাড করতে চাই। একজন স্বাভাবিক রোগী আর একজন ডায়াবেটিস রোগীর হার্ট অ্যাটাকের প্যাটার্নে অনেক ডিফারেন্স আছে। একজন ডায়াবেটিস রোগীর পেইন সেন্সেশনটা কম, যেহেতু তার নিউরোপ্যাথি থাকে, মানে তার নার্ভগুলা নর্মাল পেইন ক্যারি করতে পারে না, স্বাভাবিক ব্যথা থেকে তারা অনেক কম ব্যথা পায়। তো এই জন্য অনেক ডায়াবেটিস রোগীরই হার্ট অ্যাটাক হয়ে গেলেও তার বুকে ব্যথা উঠবে না, হয়তোবা সে বুঝবে না যে তার হার্ট অ্যাটাক হচ্ছে, যেটা সাধারণ একটা নন ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে প্রযোজ্য। তো এরকম আমাদের কিছু পেশেন্ট ছিল যে কিছু অ্যাটিপিক্যাল সিমটম, ইভেন ইসিজিতে তেমন চেঞ্জ নাই, কিন্তু আমাদের মনে হয়েছে যে না, হ্যাঁ ওনার মেবি হার্টের সমস্যা থাকতে পারে। তাদেরকে আমরা অ্যাঞ্জিওগ্রাম করাইছি এবং সত্যি দেখা গেছে যে অনেক ব্লক এবং তাদেরকে রিং পড়ানো লাগছে। এবং যদি এমন পজিশনে তাদেরকে পাঠানো হয়েছে যে যদি সেই সময়ে তারা না যেত, আরও একটু লেট হয়ে যেত বা আরও কয়েক মাস লেট হতো, মেবি তারা হসপিটালে যাওয়ারও সুযোগটা পেত না, হয়তো সাডেন ডেথ, মানে হঠাৎ করে তাদের মৃত্যু ঘটতো। তো এই জন্যে আপনার হার্টের ব্যথাটা বা বুকে যদি অত বেশি তীব্র নাও হয়, বা আপনার ধরেন একটু বুকটা চাপ দিয়ে ধরতেছে, মাঝে মধ্যে চিনচিন ব্যথা করতেছে, এটা প্রায় হচ্ছে, এরকম ক্ষেত্রে ইসিজি ইকো তো করলেন, কিন্তু ইসিজি ইকোতে যদি কিছু নাও পান, যদি আপনি সামর্থ্য থেকে থাকে এবং আপনার ডায়াবেটিস বেশ কয়েক বছর হয়ে থাকে, প্রেশার বেশ কয়েক বছর হয়ে থাকে এবং আপনার কোলেস্টেরল ওষুধ খেতে, এরকম যদি রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, তাহলে আপনি অবশ্যই একবার এনজিওগ্রামটা করবেন। এনজিওগ্রামটা করলে অন্তত আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনার কোনো প্রবলেম মানে হচ্ছে কত কিনা, পার্সেন্ট হার্টের মানে রক্তনালীর ব্লক আছে, কত পার্সেন্ট কিনা। আচ্ছা, আমি মহিউদ্দিন মাসুম স্যারের কাছে আবারও আসছি। আমরা যেহেতু একটা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি, বাট প্রতিরোধমূলক যদি ব্যবস্থা আমরা বলি যে আমরা প্রতিরোধ করতে চাই, আমাদের ফ্যামিলি মেম্বার হয়তো একজনকে দেখলাম, কিন্তু তাকে দেখে আমার হচ্ছে আমার প্রতিরোধ করতে হবে, সেই জায়গা থেকে আসলে আমরা কি করতে পারি? প্রতিরোধ মানে ব্যাপার হলো যে আপনি প্রতিদিন যদি চিন্তা করেন যে আমি আজকে আমার এই কাজটা আমি করব, মানে ডেইলি লাইফ স্টাইল আমাকে পুরোপুরি চেঞ্জ করতে হবে। আমার ফুড হ্যাবিট, আমার এক্সারসাইজ, আমার ওয়ার্কিং অ্যাক্টিভিটিস, আমার ঘুম, আমার অন্যান্য যে স্ট্রেসফুল লাইফগুলো, ওইগুলো কাট করে আমি যে লাইফটাতে ঢুকতে চাই, ঢুকবো একটা যে আমার শারীরিক পরিশ্রম বা ব্যায়াম, এগুলোর মাধ্যমে আমি প্রতিরোধ করার জন্য আমার যে আমরা যেটা বলি যে আমাদের যে লাইফস্টাইল মডিফিকেশন, সেটাকে আমি এনকারেজ করে আমার প্রতিরোধটাকে আমি হাইপারটেনশন। এই জায়গাতে আমরা আরেকটু আসবো, একটা দর্শক ফোন করেছেন, তার ফোনটা একটু নিচ্ছি। জি জি জি, হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম ফাতেমা, আমার বয়স 50। আমি গত ফেব্রুয়ারিতে বুকের ব্যথা নিয়ে লালমনিরহাট হাসপাতালে গেলে ওরা আমাকে সামান্য ট্রিটমেন্ট দেয়। পরে আমি ঢাকা চলে যাই। ঢাকায় গিয়ে আমার ডাক্তার দেখানোর পরে ওনারা আমাকে বলছিল যে আমার ব্লাডে কোলেস্ট্রল বেশি, সেই কারণে ওনারা যে ওষুধটা দিছিল আমি কিছুদিন খাইছি, 2 মাসের ওষুধ দিছিল অবশ্য। তা খাওয়ার পরে এখন বাদ দেওয়ার পরে দিলাম কিছুদিন ভালোই, এখন ওই 15 দিন ধরে হবে এরকম আবার ওই ব্যথাটা, মানে বেস্টের নিচ দিয়ে পিঠের উপরে ব্যথাটা যায়, আর বাম হাতটা ধরে, মানে বাম হাতটা খুব ব্যথা করে, আর বেস্টের নিচ দিয়ে ব্যথাটা শুরু হয়, পিঠ পর্যন্ত ওঠে আর কি, পিছন পাশে। স্যারদের কোনো প্রশ্ন আছে কিনা? এখানে প্রথম জানতে হবে যে আপনার বয়স কত বা আপনার ডায়াবেটিস, হাই প্রেশার। বয়স 50। আপনার ডায়াবেটিস বা হাই প্রেশারের জন্য কিছু আছে কিনা? না, ডায়াবেটিস নাই। আপনি যখন হাঁটা চলাফেরা করেন তখন আপনার বুকে ব্যথা, শ্বাসকষ্ট? হ্যাঁ, আমি হাঁটতে পারি না, এই মনে করেন 2 মিনিট হাঁটলে আমার খুব ব্যথা ওঠে। তাহলে আপনাকে যে মেডিসিন দিয়েছে শুধু কি কোলেস্ট্রল ওষুধ দিয়েছে না উনি কার্ডিয়াক কোনো মেডিসিন দিয়েছেন? না, কোলেস্ট্রল ওষুধ দিয়েছে। এখানে আপনি ইসিজি, ইকো বা ইটিডি এর জন্য কোনো টেস্ট করিয়েছেন কিনা? হ্যাঁ, ইসিজি করেছিলাম, ইকো করেছিলাম, ইকোতে কোনো সমস্যা পাইনি। ইটিডি যে আমরা এক্সারসাইজ করি ওই জন্য কোনো টেস্ট? ইসিজি তো ইটিটি না, ইটিটি করায় নাই, শুধু ইকো করাইছিল। ইকোতে কিছু আসে নাই, বলছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ওনার বংশ, আমার মানে বংশে একটা হিস্ট্রি আছে আর কি, তো বলছে যে ওই জন্য উনি অল টাইমই রিস্ক।
এখন আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে বা আপনার বয়সটাও ওরকম এবং আপনার যে হাঁটলে কার্ডিয়াক সিমটম আছে যেটা আপনার কথা বোঝা যাচ্ছে, এখানে বেসিক্যালি আপনার কার্ডিয়াক ইভ্যালুয়েশন দরকার। তো যেহেতু ইসিজি ভালো বলছেন, নিকো ভালো বলছেন, সেক্ষেত্রে আপনি ইটিটি করে দেখতে পারেন। ইটিটি যদি ভালো থাকে তারপরে সিমটম থাকে, কিন্তু ওই যে এজাজ ভাই বলছিলেন যে বেসিক্যালি একটা করোনারি অ্যানজিওগ্রাম করা হচ্ছে অ্যাডভাইস আমরা দিব, তবে আগে ইটিটি করে আপনি দেখেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যেহেতু আমরা আস্তে আস্তে শেষের দিকে আসছি, যে বিষয়টিতে ছিলাম যে স্যার প্রতিরোধমূলক ব্যবস্থা আপনি বলছিলেন খাবার দাবার থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে হবে, এক্ষেত্রে স্যার আর কোনো কিছু করার দরকার আছে কিনা বা কোনো রেগুলার টেস্ট করার দরকার আছে কিনা? সেটা আমি বলবো, কিন্তু আমি ওই যে এজাজ ভাইয়ের প্রথম প্রশ্নের আনসার যে হাইপারটেনশন সম্পর্কে, যে আপনি যখন মানে আমাদের হার্ট অ্যাটাকের তো বেসিক্যালি একটা উচ্চ রক্তচাপ একটা বড় ধরনের একটা রিস্ক ফ্যাক্টর, এবং হার্টের হাই প্রেশার কিন্তু হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, এটা হলো সবচেয়ে বড় হার্ট ডিজিজ। এই হার্ট ডিজিজটা উনি যে নেগলিজেন্সটা ধরে দিচ্ছেন, এটা খুব পারফেক্টলি উনি বলছেন। খুব সবচেয়ে বেশি মানে মিসগাইডিং ট্রিটমেন্ট হচ্ছে, এবং ওই যে ওষুধ বন্ধ করে দেওয়া এবং এটা প্রপার ইভ্যালুয়েশন হয় না। হাইপারটেনশন ইভ্যালুয়েশন বাংলাদেশে বেসিক্যালি হয় না, কারণ ইভ্যালুয়েশন করতে গেলে অনেক টেস্ট আপনিও জানেন এগুলো করতে হয়, এবং রোগীরা সেগুলো মানে করতে রাজিও হয় না, আর হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেয়। এটার জন্য দেখা গেছে যে হঠাৎ করে তার হৃদরোগ হচ্ছে এবং স্ট্রোক হচ্ছে। আর ডায়াবেটিসের ক্ষেত্রে উনি ভালো বলতে পারেন, উনি ডায়াবেটিসের রোগী বেশি দেখেন, এবং সেই ক্ষেত্রে দেখা গেছে ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস নিয়ে দেখা গেছে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর নিয়ে আমাদের কাছে অনেক রোগী আসতেছে। তো এই জন্য সবার আগে চিকিৎসা ওষুধ এগুলো খাবে মানুষ, কিন্তু সবার আগে চিকিৎসা হলো যে আপনি প্রতিরোধ করবেন। প্রতিরোধ করার জন্য যে লাইফস্টাইল মডিফিকেশন সহ যে আমরা অ্যাওয়ারনেসটা বলি যে থিমের উপরে, এই অ্যাওয়ারনেসটার মানে মনে রেখে কাজ করা আমাদের সকল কিছুই, যে আমি কাজ করব, আমার চলাফেরা করবো, আমার খাবো ঘুমাবো, আমার যেন কার্ডিয়াক প্রবলেম মাইন্ডসেটটা আসলে ঠিক করতে হবে। ড্রাগের ক্ষেত্রে আমার চিন্তা করতে হবে যে আমি কার্ডিও, রেনাল এবং ডায়াবেটিক এই জিনিসগুলোকে আমাকে মানে নজর দিতে হবে, যে লুক আপটা করতে হবে। বাড়ি স্যারকে আমি একটু জানতে চাচ্ছি যে একদমই যেহেতু শেষ পর্যায়ে আছি, আমাদের আসলে কি ধরনের পরামর্শ আসলে দর্শকদের উদ্দেশ্যে থাকবে? ধন্যবাদ। আপনাদের যদি পরিবারের কারো ডায়াবেটিস থেকে থাকে, তাহলে আপনারা বয়স 30 পার হওয়ার পরে অন্তত বছরে একবার ডায়াবেটিসটা টেস্ট করবেন। এছাড়া ডায়াবেটিস ছাড়াও প্রি ডায়াবেটিস বলে আরও একটা অসুখ আছে, সেই প্রি ডায়াবেটিসও কিন্তু ডায়াবেটিসের মতোই সমান ক্ষতিকর এবং অন্যান্য অর্গানকেও ক্ষতি করে। এই জন্য প্রি ডায়াবেটিস থাকলে কিন্তু আমরা চিকিৎসা এবং লাইফস্টাইল মডিফিকেশন মানে খাবার দাবার, ব্যায়াম এগুলো সাজেস্ট করে থাকি। আর যারা ইনসুলিন নিচ্ছেন তারা অন্তত মাসে একবার ডাক্তার দেখাবেন, বা অন্তত 3 মাসে একবার হলে আপনারা ডাক্তারের কাছে যাবেন। আপনাদের অনেকে মনে হতে পারে যে একবারে অনেক বেশি সমস্যা তৈরি হলে যাব, কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হয়ে গেলে সেটা যে সম্পূর্ণ আপনাকে রিপেয়ার করে দেওয়া সম্ভব হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। হ্যাঁ, এই জন্যে সারাটা বছর নিজের শরীরটাকে একটু যত্ন নিতে হবে এবং ডাক্তারের কাছে নিয়মিত যেতে হবে এবং কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের সমাজে এখন প্রচুর কুসংস্কার ছড়ানো হচ্ছে যে ওষুধ ক্ষতিকর শরীরের জন্যে, আপনার এই খাবার খেলে আপনি সব অসুখ থেকে বেঁচে যাবেন, অথবা অমুক আশ্চর্য বটিকা খেলে আপনার সব রোগ সেরে যাবে। এইসব কুসংস্কার এবং মিথ্যা অপপ্রচার থেকে দূরে থাকতে হবে। এগুলা অত্যন্ত ক্ষতি করতেছে আমাদের মানুষদেরকে, অনেকের প্রাণহানি ঘটাচ্ছে। এই জায়গা থেকে আসলে সচেতন হতে হবে। স্যারদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু আমরা একদমই শেষ পর্যায়ে আছি। স্যার দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম ডায়াবেটিস এবং হাইপারটেনশনের প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সেই সাথে লক্ষণ এবং প্রতিরোধ এবং চিকিৎসাগুলো নিয়ে আমরা অনেক কিছুই কথা বলেছিলাম। তো সেই জায়গা থেকে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমরা কি করতে পারি বা প্রতিরোধমূলক কী কী ব্যবস্থা নিতে পারি, অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। আশা করি দর্শক যারা আমাদের সাথে ছিলেন তারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।